অফিস থেকে ফেরার পর দেখি মিনু বিছানায় শুয়ে আছে। এই ভর সন্ধ্যায় কেন সে এভাবে শুয়ে আছে বুঝতে পারছি না। ওর কাছে যেতে যেতেই ও আমার একটা হাত ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমি ওর পাশে বসে ওর দিকে ঝুঁকে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কি হয়েছে মিনু? কাঁদছো কেন এভাবে? মিনু কাঁদছে, কথা বলছে না। আমি বললাম, বলো না কি হয়েছে, শরীর খারাপ লাগছে? মিনু এবার কথা বলল। বলল, মা আমায় বলেছে আমার সন্তান গর্ভের নাকি তোমার না, অন্য কারোর বলে ডুকরে কেঁদে উঠল আবার। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দিলাম। বললাম, মাকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে মিনু। আমি মাকে আজ রাতেই জিজ্ঞাসা করব কেন এসব বাজে কথা তিনি বললেন তোমায়। এই অধিকার তিনি কোথায় পেয়েছেন তা আজ বলতেই হবে। মিনু 4 মাসের গর্ভবতী। তার সঙ্গে আমার বিয়ে হয়েছে 3 বছর আগে। বিয়ের পর প্রথম 2 বছর মিনুর সঙ্গে মার সম্পর্ক ছিল ভীষণ মিষ্টি। মা তাকে ছাড়া কিছুই বুঝতো না। সবাই বলতো মিনু আমার ছেলের বউ না, আমার নিজের মেয়ে। কিন্তু আমাদের বিয়ের 2 বছর পর সমস্যাটা হলো, মিনুর এক চাচাতো বোন মাকে একদিন বলল মিনুর নাকি তার মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক ছিল। গোপনে সেই ছেলেকেও বিয়ে করেছিল সে। কিন্তু মিনুর বাবা সেই বিয়ে মেনে নেয়নি। কাউকে এসব জানতে না দিয়ে মিনুকে তাড়াহুড়ো করে আমার কাছে বিয়ে দিয়েছে। মা যাচাই বাছাই না করে এই কথা বিশ্বাস করলো। এরপর থেকে মিনুকে আর অপছন্দ করে মা। সময় অসময়ে নোংরা সব অপবাদ দিয়ে বসে তার উপর। পান থেকে চুন খসলে তার 14 পুরুষ তোলে, গাল বকে, সাপ সাপান্তর করে। আমি সে রাতে মাকে জেরা করলাম। বললাম, মিনুকে কেন এমন নোংরা কথা বললে মা? মা প্রথমে রাগারাগি করলো, আমার কথা শুনতে চায় না। আমি তখন বুঝিয়ে বললাম, সব মিনুদের পরিবারের সাথে তার চাচাদের পরিবারের জমি জমা নিয়ে বিরাট ঝামেলা, মামলাও চলছে। ওরা একে অপরের শত্রু। শত্রুকে কখনো ভালো কিছু চায়? তুমি যাচাই বাছাই না করে এসব কীভাবে বিশ্বাস করেছি? মা আবার শান্ত হলো, আমার কাছে দুঃখ প্রকাশ করলো। আমি বললাম, আমার কাছে দুঃখ প্রকাশ করলে কি হবে? মিনুর কাছে গিয়ে দুঃখ প্রকাশ করো, মাপ চেয়ে আসো। মা তার অহংকার ভুলে মিনুর কাছে মাপ চেয়ে নিল। বলল, আর কোনোদিন মিনুকে নিয়ে কোনো কথা বলবে না। নিজের ভুল স্বীকার করলো মা। বলল, মা এতদিন যা করেছো তা বিরাট অন্যায়, বিরাট ভুল। মা কেঁদেছে তার হাত ধরে। মিনু মাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু সমস্যাটা হলো, এর আরও 15 দিন পর অফিসের কাছে হুট করে ঢাকা থেকে চট্টগ্রামে আসতে হলো আমার। 3 দিন থাকতে হবে এখানে। আজ 2 দিন হয়েছে, আর একটা দিন এখনও বাকি। এই একটা দিন যেন কিছুতেই কাটছে না। ভেতরটা কেমন অস্থির হয়ে উঠছে। গত রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি, ভয়াবহ রকমের খারাপ স্বপ্ন দেখেছি। আমাদের বাসায় আমার পোষা বিড়ালটাকে মুখোশ পরা একটা মানুষ আমার সামনে জবাই করে ফেলছে। আমি অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারিনি, তার সঙ্গে শক্তি দিয়ে কুলিয়ে উঠতে পারিনি। খুনির শরীরে অসুরের মতো শক্তি ছিল। এই স্বপ্ন দেখার পর থেকে আমার মন উতলা হয়ে উঠছে বাড়ির জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার স্ত্রী মিনুকে কল করলাম। মিনুকে জিজ্ঞাসা করলাম, তোমার শরীর কেমন মিনু? মিনু বলল, আলহামদুলিল্লাহ ভালো। আমি বললাম, কোনো সমস্যা নাই তো? শরীর খারাপ করেনি তো? মিনু বলল, আমি ভালো আছি। আমি আবার জিজ্ঞাসা করলাম, বললাম, সত্যি করে বলো মিনু, মিথ্যে বলো না। মিনু বলল, সত্যি করেই বলছি, মিথ্যে কেন বলবো বোকা? আমি আবার বললাম, মিনু মা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি তো? মিনু বলল, আরে না, সে রাতের পর থেকে তিনি আমার সঙ্গে একটুও খারাপ আচরণ করেনি, এখন আগের মতোই ভালো আচরণ করে। শুনে খুব ভালো লাগলো। এবার জিজ্ঞাসা করলাম পোষা বিড়ালটার কথা। ওর নাম টনি। বললাম, টনি কেমন আছে? মিনু বলল, টনি ভালো নেই, রাতে রান্নাঘরে রাখা শুটকিগুলো চুরি করে খেয়ে ফেলেছে। খুব খারাপ স্বভাবের হয়েছে ওর। আমি বললাম, সাবধান, ওকে মেরো না কিন্তু। মিনু বলল, আচ্ছা মারবো না। আমি বললাম, একটা দিন শুধু মিনু, আগামীকাল সকাল হতে আমি চলে আসব তোমাদের কাছে। একটা দিন কষ্ট করে একা থাকো। মিনু বলল, আচ্ছা, টেনশন করো না তুমি একদম। আমি বললাম, আচ্ছা। এরপর সারাটা দিন ভালোই কাটলো, মন শান্ত হয়েছে, কাজ করতে ভালো লাগছে। এর মধ্যে মাগরিবের আজান হয়েছে। মসজিদ থেকে নামাজ পড়ে যখন বের হলাম তখনই মিনু ফোনটা এলো আমার নাম্বারে। রিসিভ করতেই মার কণ্ঠ শুনতে পেলাম। মা তাড়াহুড়ো করে কাঁপা কাঁপা গলায় বলল, অপু, মিনুর অবস্থা ভালো না, পেটে অসহ্য রকমের ব্যথা, রক্ত ভাঙছে, ব্যথায় চিৎকার করছে মেয়েটা। আমি কি করব এখন? হসপিটালে নিয়ে যাব?
শুনে আমার দু চোখে অন্ধকার হয়ে গেল। কি করব এখন কিছুই বুঝতে পারছি না। এই অত দূর থেকে কিভাবে মিনুর কাছে যাব? মিনুর পেটে আমার সন্তান, সন্তানের বা মিনুর কোনো ক্ষতি হবে না তো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা এখনই হসপিটালে নিয়ে যাও তাকে, প্লিজ মা। মা বলল, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আমি সব কাজ ফেলে রেখে অফিসের ঊর্ধ্ববর্তন কাউকে কিছু না বললে তৎক্ষণাৎ ছুটে গেলাম এয়ারপোর্টে। ওখান থেকে টিকিট কেটে বিমানে করে সোজা চলে এলাম ঢাকায়। এরপর সরাসরি হসপিটালে মিনুর কাছে। কিন্তু আমি যতক্ষণ এসেছি ততক্ষণ যা হবার হয়েই গেছে। মিনুর গর্ভপাত হয়েছে। জন্মের আগে আমার সন্তান মারা গিয়েছে। মিনু চিৎকার করে কাঁদছে, মাও কাঁদছে। আমি কাঁদতে পারছি না। কেমন যেন পাথরের মতো হয়ে গেছি, অনুভূতি শূন্য হয়ে গেছে। মিনু যেদিন আমায় জানিয়েছিল সে গর্ভে আমাদের সন্তান এসেছে, সেদিন জীবনের সবচেয়ে বড় আনন্দের আমার হয়েছিল। আর আজ সবচেয়ে বড় দুঃখ আমায় গ্রাস করে ফেলল। মিনুর শরীর এখনও খারাপ। ডাক্তার যাওয়া, রক্ত যাওয়া থামছেই না। ডাক্তার পরীক্ষা করে দেখছে, রিপোর্ট আসবে আরও আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর যখন রিপোর্ট এলো তখন ডাক্তার আমায় তার চেম্বারে ডাকলেন। আমি চেম্বারে ঢুকতে তিনি বললেন, বসুন। আমি অসাড় হয়ে ওখানে চেয়ারের উপর বসলাম। ডাক্তার তখন আমায় অবাক করে দিয়ে বললেন, অপু, আপনাকে এখন যে তথ্যটা দিব এর জন্য আপনাকে একটু শক্ত হতে হবে। আমি বললাম, বলুন, সমস্যা নেই। সমস্যা নাই মুখে ঠিকই বলছি, কিন্তু ভেতরটা দুমড়ে মুচড়ে উঠেছে একেবারে। ভয়ে সারা শরীর থরথর করে কাঁপছে। রিপোর্টে কী এমন এসেছে কে জানে। আমি চুপ করে আছি, ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আছি। ডাক্তার তখন বলল, আপনার স্ত্রী গর্ভপাত এমনি এমনি হয়নি। আমি অবাক হলাম, চমকে উঠে গলায় বললাম, কি বলছেন এসব? এমনি এমনি হয়নি? তবে কিভাবে হলো? ডাক্তার বলল, মেডিসিনের মাধ্যমে গর্ভপাত করা হয়েছে। ডাক্তারের কথা শুনে আমার বিশ্বাস হতে চায় না একটু। এটা কিভাবে বিশ্বাস করব আমি? একটা নিষ্পাপ ভ্রূণকে কে হত্যা করবে? কে এত বড় পাপিষ্ট হতে পারে? আমি বললাম, স্যার আপনি সম্ভবত ভুল বলছেন, এরকম কিছুই হয়নি, এটা বিশ্বাসযোগ্য কথা নয়। ডাক্তার বললেন, সব তো নিজেই বোঝেন, তবে হসপিটালে রোগী নিয়ে এলেন কেন? পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা নিজেই করতেন, যত্ত সব। এরপর হয়তো মনে মনে গালিও দিয়েছেন আমায়। দিতেই পারেন, তার পরীক্ষা তো সত্য একটা বিষয় আমি মিথ্যা বলেছি, এতে তো তার রাগ লাগবেই। আমি ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে এলাম মনমর হয়ে। আমার সন্দেহের তীরটা মায়ের দিকে। মা সেদিন মিনুর কাছে ক্ষমা চেয়েছে ঠিক আছে, কিন্তু মিনুর প্রতি জন্ম নেওয়া সন্দেহ কি মায়ের মন থেকে পুরোপুরি গিয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে মা এই কাজ করেছে। হয়তো কোনো খাবারের সঙ্গে গর্ভপাতের ওষুধ মিশিয়ে মিনুকে খাইয়ে দিয়েছে, আর এখন ভান করছে কিছু না জানার। আমি এসে মিনুর পাশে বসলাম। ওর চেহারায় কেমন মলিন হয়ে গেছে। ওকে এভাবে দেখতে বড় মায়া হচ্ছে। মা এখানে নেই। ওকে জিজ্ঞাসা করলাম, মা মিনু কোথায়? মিনু মিনু রোগা গলায় বলল, ওয়াশরুমে গিয়েছেন। আমি এবার মিনুকে ওই কথাটা জিজ্ঞাসা করলাম। বললাম, মিনু এরকম হয়েছিল কীভাবে বলো তো? কী হয়েছিল আসলে? কোথাও আঘাত পেয়েছিলে কি? পড়ে টড়ে গিয়েছিলে? মিনু খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, না এরকম কিছু হয়নি। গরম বেশি থাকায় দুপুরবেলা শরবত খেতে ইচ্ছে করছিল। আমি কিচেনে গিয়ে বসে লেবু কাটছিলাম। মা এসে জিজ্ঞাসা করলেন, লেবু কাটো কেন? কি করবে? আমি বললাম, শরবত করে খাবো। মা তখন ধমক দিলেন আমায়। বললেন, এভাবে বসে কাজ করলে যে সমস্যা হবে জানো না? যাও ঘরে যাও, বিশ্রাম নাও গিয়ে, আমি শরবত করে দিচ্ছি। তিনি শরবত করে দিবেন যেহেতু, তাই আমি চলে এলাম ঘরে। এরপর মা শরবত এনে দিলেন। শরবত খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠলাম পেটে চিনচিনে একটা ব্যথা নিয়ে। সেই ব্যথা খানিক পর তীব্র হলো, সহ্যের বাইরে চলে গেল। এরপর টের পেলাম কাপড় ভিজে গেছে, রক্ত নামছে পাবে। মিনুর কথা শুনে আমি তখনই যা বোঝার বুঝে গেলাম। আর কোনো কিছু জিজ্ঞাসা করলাম না তাকে। জিজ্ঞাসা করার আর কি প্রয়োজন? এটা তো স্পষ্ট মায়ের এই কাজ করেছেন। তবুও মাকে সরাসরি দোষটা দিলাম না। শত হোক, এই মায়ের গর্ভ থেকেই তো আমি জন্ম নিয়েছি। যাচাই বাছাই না করে, পুরোপুরি সত্যটা আবিষ্কার না করে তাকে দোষ দিব কিভাবে? এটা তো উচিত হবে না। ওয়াশরুম থেকে মা এলো, মাকে ডেকে নিয়ে গেলাম হসপিটালের বারান্দায়। ভাবলাম তাকে জিজ্ঞাসা করা উচিত, দুই পক্ষের বক্তব্য শোনা উচিত। তারপর মাকে জিজ্ঞাসা করলাম, মা ডাক্তার একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছে আমায়। এটা শোনার পর আমার মাথাটা খারাপ হয়ে গেছে মা। চোখে আমি অন্ধকার দেখছি। মা বলল, কী হয়েছে? আমি বললাম, মিনুর গর্ভপাত এমনি এমনি হয়নি, মেডিসিনের মাধ্যমে এটা হয়েছে।
মা শুনে আঁতকে ওঠার ভান করলো, নাকি সত্যি আঁতকে উঠলো কে জানে। সত্য মিথ্যার পার্থক্যটা ধরতে পারতেছি না আমি, তবে তার চেহারা দেখে মনে হচ্ছে সত্যিই মা চমকে উঠছে। মেয়ে কি কোনো ভাব নেই এখানে? মা বলল, কি বলিস এসব, এটা কিভাবে সম্ভব? আমি বললাম, এটাই হয়েছে। মাকে সরাসরি আমি দোষ দিলাম না, ভাবলাম দেখি মা কী বলে। তারপর মা যা বলার বলল। তা শুনে আমি এক্কেবারে চমকে উঠলাম। মিনু যা বলছে তার বিপরীত কথা বলছে মা। মা বলল, গতকাল মিনু শহরে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, শহরে যাও কেন? সে বলল, তার নাকি দর্জির দোকানে কাপড় আনতে যাবে, কিন্তু সে আসার সময় খালি হাতে ফিরে এলো। বলল, দোকান বন্ধ। দর্জির কাছে সেলাই করার জন্য মিনুর কাপড় দেওয়া হয়েছে। এই কথা সত্যি। ওকে আমি নিজেই নিয়ে গিয়েছিলাম ওখানে, কিন্তু মিনুর কাপড় দর্জির দেওয়ার কথা আরও 2 দিন পর। তাছাড়া কাপড় মিনু আনবে কেন গিয়ে? ওর তো বিশ্রামে থাকার কথা। আমি তো ওকে আগেই বলেছিলাম কাপড় আমি এনে দিব চট্টগ্রাম থেকে এসে। তাহলে সে 2 দিন আগেই বা গেল কেন? কাপড় তৈরি হওয়ার আগেই এত তাড়া কিসের তার? আমার কেন জানি এখন মিনুকে সন্দেহ হচ্ছে, আবার মাকেও সন্দেহ হচ্ছে। যেহেতু আমি নিজের চোখে দেখিনি, তবে আন্দাজ কাকে দোষ দিব আমি? একজন আমার স্ত্রী, অন্যজন মা, দুজনে আমার পরম আপনজন। সারাদিন এসব নিয়ে ভেবেছি আমি। মিনু এখন আগের চেয়ে একটু সুস্থ, কিন্তু আমার মন কিছুতেই শান্ত হচ্ছে না। মায়ের বলা কথাগুলো নিয়ে সারাদিন ভেবেছি। আচ্ছা, এমন কি করে হতে পারে মিনু দর্জির কাছে যাওয়ার নাম করে আসলে ফার্মাসিতে গিয়েছিল, তারপর ওখান থেকে মেডিসিন এনে এসে তা খেয়ে নিজের গর্ভ নষ্ট করছে? কিন্তু এটা করবে কেন সে? নিজের সন্তানকে নিজেই কেন হত্যা করবে? আচ্ছা, এমন কি হতে পারে না মায়ের উপর একটা জেদ করে মাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই কাজ করেছে মিনু? কিন্তু মিনু তো মা হয়ে সে নিজের গর্ভ নষ্ট করবে কিভাবে? আমি কিছুতেই বিশ্বাস হয় না। মিনুকে তো আমি চিনি, আমার মাকেও চিনি। মা হয়তো বা কোনো একটা কারণে মিনুর উপর এতদিন রাগান্বিত ছিল। তার মনে একটা সন্দেহ ছিল, তাই বলে মা তো আর ওরকম নিষ্ঠুর কেউ না যে এরকম ভয়াবহ একটা ঘটনা ঘটাবে। সারাদিন এসব এলোমেলো ভাবনা ভাবলেও সন্ধ্যার সময় মোবাইলে আসা একটা কল আমার দুনিয়া উলটপালট করে দিল। কলটা করেছেন নিরাময় ফার্মেসির কর্মচারী রুবেলের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমাদের পরিবারের যাবতীয় ওষুধ ওদের দোকান থেকেই আনা হয়। রুবেল ফোন করে আমায় বলল, অপু ভাই, আপনি কোথায় আছেন? আমি বললাম, হসপিটালে। সে বলল, হসপিটালে কেন? কেউ অসুস্থ নাকি? আমি বললাম, হুঁ। সে এবার বলে, কে অসুস্থ? আমার মেজাজ খারাপ হলো এবার। তুই ফার্মেসির কর্মচারী, তোর সঙ্গে আমার আর আমার পরিবারের ওষুধ কেনার সম্পর্ক। তোর আবার ফোন দিয়ে এত জেরা করতে হবে কেন? ভাবলাম দুটো কথা শোনাবো, কিন্তু কি মনে করে যেন ওকে কিছু বললাম না, চুপ করে রইলাম। আমার চুপ করে থাকতে দেখে সে দমে গেল না। সে এবার বলল, ভাই, একটা জরুরি বিষয়ে আপনার সঙ্গে কথা ছিল, কিন্তু বিষয়টা নিয়ে কথা বলা উচিত কি না বুঝতে পারছি না। আপনার কাছে বললে আপনি কি মনে করেন কে জানে? আমি বললাম, কি বলতে চাও বলে ফেলো, কিছু মনে করব না। রুবেলের পায়ে আমায় একেবারে চমক দিয়ে বলল, ভাবি গতকাল আমাদের ফার্মেসিতে এসেছিল। এইটুকু শুনে আমার টনক নড়ে উঠল। আমি বললাম, কেন এসেছিল? সে বলল, একটা ওষুধ খুঁজে গেল এসে। গর্ভপাতের ওষুধ। আমাদের দোকানে এই ওষুধ থাকলে ভয়ে দেয়নি, বলেছি ওষুধটা নাই ভাবি। পরে দেখলাম আমাদের পাশের দোকানে গিয়েছিল, ওখান থেকে ওষুধ কিনে নিয়ে গেছে। রুবেলের কথা শোনার পর আমার চোখ কেমন অন্ধকার হয়ে গেল। আমি বললাম, রুবেল, সত্যি বলছো তো তুমি? রুবেল বলল, আপনার সঙ্গে কেন মিথ্যে বলবো ভাই? এতে আমার কি লাভ বলুন? আমি খানিক সময় ভাবলাম, রুবেল তো ঠিকই বলেছে, আমার সঙ্গে মিথ্যে বলে তার লাভ কি? সে যা জানে তাই জানিয়েছে। তার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক বলে হয়তো এটা জানিয়েছে সে আমায়। তার মানে মা নয়, মিনু নিজেই তার গর্ভ নষ্ট করছে। মানুষ এমন হতে পারে, নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সন্তান, নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষ তার সন্তানকেও হত্যা করতে পারে। মিনুকে এই বিষয়ে জেরা করা উচিত কি না বুঝতে পারছি না, কিন্তু এই মুহূর্তে এছাড়া আর কোনো উপায় নেই। আমি আবার মিনুর কাছে গেলাম, গিয়ে বসলাম তার পাশে। তারপর বললাম, মিনু, তুমি কি গত পরশু শহরে গিয়েছিলে? মিনু এই প্রশ্ন শুনে আমার দিকে তাকালো, তারপর নরম গলায় বলল, আমি শহরে যাব কেন? আমি আর কোনো কথা বলতে পারলাম না। ওসব কথা বলতে ইচ্ছে করছে না, কেন জানি ওকে দোষী সাব্যস্ত করে কিছু বলতে ইচ্ছে করছে না আমার। কিন্তু আমি চুপ হয়ে গেল, মিনু চুপ হলো না। সে বলল, কেন আমি শহর যাব?
কেন এই কথা বললে তুমি? কে বলেছে তোমায় আমি শহরে গিয়েছিলাম এই কথা? আমি তখন কিছুই বললাম না, চুপ করে অন্যদিকে তাকিয়ে বসে রইলাম। মিনু এবার আমার হাত ধরে টান দিল, তারপর বলল, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। আমি মিনুর চোখের দিকে তাকালাম। মিনু তখন একরকম অভিমানী ও ধারালো গলায় বলল, আমি জানি এই কথা তোমার কাছে তোমার মা বলেছেন। উনি চান তুমি আমার মধ্যে দোষ খুঁজে বের করো। উনি চান আমার সঙ্গে তোমার এই সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাক, আমাদের সংসার ভেঙে যাক। উনি আমার খারাপ চান, কিন্তু আমি ওনার খারাপ কখনো চাইনি। এই যে উনি আমায় লেবুর শরবত খাওয়ালেন, এটা খাওয়ার পরেই আমার এই অবস্থা। বাচ্চাটা নষ্ট হলো, আমার নিজের বাচ্চা, আমার সন্তান। তুমি বুঝো এর কত কষ্ট, এর কত যন্ত্রণা? বলতে বলতে কেঁদে ফেলল মিনু। আমি কি বলবো ওকে বুঝতে পারছিলাম না। মিনু এক হাতে তার চোখ মুছে নিল, কিন্তু চোখের জল বড়ই অবদ্ধ। মুছে নিলে আবার ভিজিয়ে দেয় চোখ। মিনু চোখ মোছা বাদ দিয়ে আবার বলতে শুরু করলো। বলল, তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমি আসল কাহিনী জানি। আমার গর্ভ এমনি এমনি নষ্ট হয়নি। আমার গর্ভ নষ্ট হয়েছে ডাক্তারের মেডিসিনের মাধ্যমে। ডাক্তার আমায় দেখতে এসে এই কথা আমায় বলেছেন। তখনও আমি বুঝে গিয়েছি তোমার মা আসলে চিনির শরবত খাওয়ার নিয়মায়। উনি আমায় যা খাইয়েছেন তা বিষ, আমার সন্তানকে হত্যা করার বিষ। মিনু কাঁদছে, কাঁদতে কাঁদতে আবার বলল, সব জেনেও চুপ ছিলাম আমি। তোমার মায়ের সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট হোক, এটা আমি চাই না, কিন্তু তোমার মা এখনও আমায় নিয়ে খেলা করেছে। আমার নামে আমার নিজের সন্তান হত্যার অপবাদ দিতে যাচ্ছেন। শেষে আমি বাধ্য হয়েছি তোমার কাছে সব বলতে। এবার তোমার ইচ্ছা, তুমি আমায় বিশ্বাস করলেও করতে পারো, নাও করতে পারো। আমি এতে কিছুই মনে করব না। আমি ওকে কিছু না বলে সান্ত্বনা দিব কিছু বুঝতে পারলাম না। বোকার মতো বেরিয়ে এলাম ওখান থেকে। এসে বারান্দায় দাঁড়িয়ে রইলাম। বারান্দায় দাঁড়িয়ে ভাবলাম রুবেলের কথা। মিনু যদি শহরে না যায় তবে রুবেল কেন বলল তার ফার্মেসি গিয়েছিল সে? ভাবলাম রুবেলকে কল করব, কিন্তু তার আগে রুবেল নিজ থেকে আমায় কল দিয়ে বলল, তাড়াহুড়ো করে সেই কল আমি রিসিভ করলাম। রুবেল বলল, অপু ভাই, আমি সর্বনাশ করে ফেলেছি, আমায় মাফ করে দেন। আমি অবাক হলাম, বললাম, কেন, কী হয়েছে রুবেল? রুবেল বলল, আমি একটা বিরাট মিথ্যে বলেছি আপনার কাছে। এই মিথ্যে বলার পর থেকে আমার ছোট বাচ্চাটাকে একটা না গলা ছেড়ে কাঁদতেছে। কী হয়েছে কিছুই বুঝতে পারছি না। কিছুতেই কান্না থামাচ্ছে না, কিছু খেতেও চায় না, ঘুমায়ও না। এটা সম্ভবত আমার পাপের ফল। আমি বললাম, মিথ্যেটা কি শুনি, তাই বলো। রুবেল বলল, আসলে মিনুভাবে সেদিন ফার্মেসিতে আসেনি, ফার্মেসিতে এসেছিল খালা, আপনার মা। তিনি এসে গর্ভপাতের ওষুধ চাইলেন। আমার দোকানে সেই ওষুধ নাই, পরে আমি আমাদের পাশের দোকান থেকে কিনে দিলাম। ওষুধ নিয়ে যাওয়ার সময় খালা আমায় বলে গেছেন আমি যেন আপনার কাছে ফোন করে বলি মিনুভাবে নিজেই এসেছিল এই ওষুধ নিতে। শুনে আমি রাজি হইনি, বলেছি, এই পাপ আমি করতে পারবো না খালা। পরে খালা আমায় 1000 টাকা দিয়ে গেলেন। আমি টাকার লোভে এই কাজটা করেছি ভাই, আপনার কাছে মিথ্যে বলেছি, আপনি আমায় মাপ করে দেন। আপনি মাপ না দিলে আমার সর্বনাশ হয়ে যাইব। আমি কি বলবো তাকে, আমার শরীর কেমন থরথর করে কাঁপছে। আমি বললাম, আল্লাহর কাছে মাপ চাও, বলে ফোন কেটে দিলাম। এরপর চোখ দুটো আমার কেমন ঝাপসা হয়ে গেল। আমার আমার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে যে আমার নিজের মা আমার সন্তানকে বিষ দিয়ে মেরে ফেলেছে, অথচ এই সন্তান জন্ম নিয়ে পৃথিবীতে আসলে আমার মাকে দাদি বলে ডাকতো, তার আঁচল ধরে সারাক্ষণ ঘুরঘুর করতো। আমার মা এই এত বড় অপরাধ আমি কিভাবে ক্ষমা করব। আমি তখনই সিদ্ধান্ত নিলাম, তিনি আমার জন্মদাত্রী মা হলেও একজন অপরাধী, একজন খুনি। তার অপরাধের শাস্তির ব্যবস্থা না করতে পারলে রোজ কিয়ামতের আল্লাহ আমার এর জন্য পাকড়াও করবে, বড় শাস্তি দেবেন আমায়। আমি মাকে তখন আমার কাছে ডাকলাম। তারপর মায়ের কাছে জিজ্ঞাসা করলাম, মা, সব প্রমাণ আছে আমার কাছে, তুমি ধরা পড়ে গিয়েছো, বলো তো এত বড় পাপ কাজ তুমি কেন করলে? মা কথা বলে না, চুপ করে রইল। আমি আবার জিজ্ঞাসা করলাম, বললাম, বলো মা, বলতে হবে তোমায়। মা আবার স্বীকার করলো, বললো, মিনুর প্রতি রাগ নিয়ে এই কাজটা করেছে মা। সেদিন যে মিনুর কাছে তার ক্ষমা চাইতে হয়েছে, এই রাগ থেকেই মা মিনুকে গর্ভপাতের ওষুধ খাইয়ে দিয়েছিল শরবতের সঙ্গে, প্রতিশোধ নিতে। আমি সব শুনে আমি শিউরে উঠলাম। কী ভয়ঙ্কর রকমের নোংরা আমার মায়ের মন। আমি মাকে তখন বললাম, মাগো, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা অপরাধের জন্য তার নিজের ছেলেকেও বিরাট বড় শাস্তি দিয়েছিলেন।
আমি একজন মুসলমান, আমি তোমার এই ঘৃণা অপরাধের জন্য তোমার শাস্তির ব্যবস্থা করব মা, নয়তো আল্লাহ আমায় ক্ষমা করবেন না। মা ভয় পেলেন, আমায় হাত ধরে কাঁদলেন, বললেন কোনো দিন এমন করবেন না তিনি। আমার কষ্ট লাগছে সত্যি, মায়া হচ্ছে, মা তো, মায়ের জন্য মায়া হওয়া তো স্বাভাবিক। তবুও নিজেকে শক্ত করে রাখলাম আর আকুতি মিনতি গ্রাহ্য করে আমি নিজেই গিয়ে আদালতে একজন আইনজীবী ধরলাম। তার সঙ্গে কথা বলতে জানতে পারলাম মার করা এই অপরাধের শাস্তি ভয়াবহ রকমের হবে, কমপক্ষে 10 বছরের জেল হবে, যাবজ্জীবনও হতে পারে। আমি তখন মামলাটা করলাম, সন্তান হয়ে নিজের জন্মদাত্রীর বিরুদ্ধে এই মামলা করলাম। মামলা চলল কয়েকদিন, সাক্ষ্য প্রমাণ সব তো হাজির। এরপর মাকে হাজির করা হলো আদালতে। মা অপরাধ স্বীকার করলেন। শেষে রায় হলো মামলার। মার 10 বছর জেল হলো। আমার সামনে আদালতে আমার মায়ের হাতে পুলিশরা করার শেকল পড়ালো। আমার সামনে দিয়েই মাকে পিজন ভ্যানে করে কারাগারে নিয়ে গেল। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম শুধু। আমার চোখ ভিজে উঠেছে জলে, সেই জল টপ টপ করে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার মা বৃদ্ধ মহিলা, জেলখানে থাকতে তার ভীষণ কষ্ট হবে। তার শরীরের যে অবস্থা, হয়তো তিনি আর 10 বছর বাঁচবেন না। ওখান থেকে থেকে হয়তো তিনি মনে মনে আমায় অভিশাপ দিবেন, হয়তো তিনি আমায় নিষ্ঠুর ভাববেন। আমি আমার চোখ মুছতে মুছতে তখন ভাবলাম, তার কষ্ট হোক, আপাতত তিনি আমায় নিষ্ঠুর ভাবুন, এতে সমস্যা নেই। তার এই যে কষ্টে হবে জেলে কাটানোর দিনগুলো, আল্লাহ যেন ওই কষ্টের বিনিময় হলেও তার পাপকে ক্ষমা করে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সন্তান হিসেবে আমি যা করেছি তার মঙ্গলের জন্য করেছি। একদিন তিনি ঠিক তার এই ভুল বুঝতে পারবেন। সমাপ্ত। আহত জীবন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।